আমি আজকে সকাল থেকে একদম রান্নাবান্না করব না। আমি সারাদিন রান্নাবান্না করব আর বাকি দুইজন পায়ের উপর পা তুলে বসে আরাম করবে, এটা কখনো হতে পারে না। আজকে আমি আরাম করব আর আমার দুই সৎ বোন রান্নাবান্না করবে। এই ভেবে টুম্পা সেদিন কিছুতেই রান্নাঘরে প্রবেশ করতে চায় না। তাই মায়া এবং ছায়া দুজনে মিলে ঠিক করে তারা দুজনে আজকে রান্নাবান্না করবে। কিন্তু রান্নাঘরে ঢোকার পর থেকেই তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। কারণ মায়া ঠিক করে সে আজকে সবার জন্য বিরিয়ানি এবং চিকেন চাপ রান্না করবে, কিন্তু অন্যদিকে ছায়া ঠিক করে সে আজকে সবার জন্য চাইনিজ খাবার রান্না করবে। মায়া, তুই হয়তো ভুলে যাচ্ছিস, বাবা বিয়ের পর খুব সুন্দর করে দামি দামি জিনিসপত্র দিয়ে আমার রান্নাঘর সাজিয়ে দিয়েছে। তাই এই রান্নাঘরে আমার যা ইচ্ছা হবে আমি তাই রান্না করব। তুই আমার রান্নাঘর থেকে বেরিয়ে যা। আমার বাবার যৌতুকে দেওয়া একটা জিনিসও তুই ধরবি না বলে দিলাম। তুই এমন করে কথা বলছিস যেন তোর বাবা আমার কাকু হয়। তুই ভুলে যাস না, তোর বাবা কিন্তু আমারও বাবা। তাই রান্নাঘরে যে কটা জিনিস আছে সেই জিনিসের উপর আমারও অধিকার আছে। তাই আজকে আমিও আমার মন পছন্দের খাবার রান্না করব। ছায়া এই কথা বললে মায়া কিছুতেই শুনতে চায় না। তাই তাদের মধ্যে তুমুল ঝামেলার সৃষ্টি হয়। এমন সময় তাদের শাশুড়ি মা শিখা দেবী বাধ্য হয়ে রান্নাঘরে আসে। কিন্তু সে যখন দেখে মেজ বৌমা এবং ছোট বৌমা ঝগড়া করছে, তখন, তোমরা দয়া করে সাত সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না করা নিয়ে ঝামেলা করো না। তোমাদের যদি ইচ্ছা না হয় তোমরা রান্না করো না। আমি আমার মেয়েকে বলে দিচ্ছি, ও কলেজ থেকে ফিরে আসার সময় আমাদের জন্য খাবার নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে তো ভালোই। আমি আর রান্না বান্না তাহলে করছি না। কিন্তু আপনি ভালো করে শুনে রাখুন, এই রান্নাঘরের যাবতীয় জিনিসপত্র আমার বাবার দেওয়া। এই রান্নাঘরে যে রান্না করবে করুক, কিন্তু ফ্রিজ, মিক্সি, চিমনি এগুলো যেন কেউ ব্যবহার না করে। ব্যবহার করার মধ্যে তোমার দুই বোনই আছে, তাই ওরাই ব্যবহার করবে। অবশ্য আর বোন কোথায়? তোমরা তো তিনজনেই সৎ বোন, তাই জন্যই তো তোমাদের মধ্যে এরকম ঝগড়া হয়। তোমাদের তিনজনের মধ্যে কোনো স্নেহ টান বলতে কিছুই নেই। এই বলে শিখা দেবী সেখান থেকে চলে যায়। আর তখনই সেখানে টুম্পা ঠান্ডা জল খাবে বলে রান্নাঘরে আসে। কিন্তু সে যখন ফ্রিজ থেকে ঠান্ডা জল নিতে যাবে, তখনই মায়া তাকে ফ্রিজের জল খেতে দেয় না, যার ফলে আবার তিন বোনের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। এভাবেই দেখতে দেখতে কিছুটা সময় কাটে। আর দুপুরবেলা তাদের ননদ ললিতা যখন রেস্টুরেন্ট থেকে ভালো মন্দ খাবার নিয়ে আসে, তখন, মা, আজকে আমি সবাইকে খাবার পরিবেশন করে খাওয়াবো। কারণ আমার তিন বৌদি যদি এখন আমাদের খাবার পরিবেশন করে খাওয়াতে যায়, তাহলে কপালে আর খাওয়া জুটবে না। কারণ খাবার পরিবেশন করা নিয়ে ওদের তিনজনের মধ্যে ঝগড়া হবে। এই বলে ললিতা সবাইকে খাবার পরিবেশন করতে শুরু করে। কি ব্যাপার ললিতা, তুমি তো ভালো করে জানো যে আমি মাটনের নল্লির পিসটা খেতে কত ভালোবাসি। তবুও তুমি আমার সামনে দিয়ে মায়াকে ওই পিসটা দিয়ে দিলে। এটা কিন্তু তুমি একদমই ঠিক করলে না। তাতে কি হয়েছে রে, হিংসুটে মেয়ে একটা? বাড়িতে মাটন আসলে তুই সব সময় নল্লির পিস খাবি কেন? আমার কি খেতে ইচ্ছে করে না? ললিতা, তুমি ওদেরকে 3 পিস মাটন দিয়েছো আর আমাকে শুধু হাড়যুক্ত মাংস দিয়েছো কেন? তাও আবার কম মাংস দিয়েছো। এরকম দ্বিচারিতা আমার মোটেই পছন্দ নয়। একদম ঠিক করেছে, তোকে কম মাংস দিয়েছে। বিয়ের আগে থেকে তুই সবসময় আমার সঙ্গে হিংসা করেছিস। তুই ভুলে যাস না, তুই কিন্তু আমার সৎ বোন। তাই আমি আগে ভালোটা খাবো, তারপর যা বেঁচে থাকবে তোরা সেই এঁটোকাটাগুলো খাবি। তোমার এঁটোকাটা খেতে আমার বয়ে গেছে। আমাকে মা বলেছিল যে তুমি আর তোমার মা মিলে আমার বাবার মাথা খেয়েছিলে, তাই জন্য আমার বাবা তোমাদের দুজনকে বাড়িতে নিয়ে এসেছিল। তাই তুমি নিজেকে খুব একটা আপন ভেবো না। তুমিও আমাদের সৎ বোন, তাই আমরা যা খাবো তোমাকেও তাই খেতে হবে। তুমি কখনো ভালো খাবার খেতে পারো না। এভাবে 3 বোনের মধ্যে মাংস খাওয়া নিয়ে আবার ঝামেলার সৃষ্টি হয়। কিন্তু এমন সময় তাদের শাশুড়ি মা এবং ননদ খুবই রেগে যায়। তাই তারা 3 বৌমাকে থামানোর চেষ্টা করলেও 3 সৎ বোন কিছুতেই কোনো কথা শুনতে চায় না। আমার 3 দাদা তোমাদেরকে বিয়ে করে নিয়ে এসে খুব ভুল করেছে। তোমরা 3 জন মিলে আমাদের সংসার একেবারে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছ। আমি তোমাদের 3 জনকে সমানভাবে মাটন ভাগ করে দিয়েছি, তবুও তোমাদের পোষাচ্ছে না। তোমাদের জন্য এবার থেকে আর কিছুই নিয়ে আসবো না আমি। 3 বোনের কোনো রকম লজ্জা থাকে না। তারা চুপচাপ নিজেদের খাবার খেয়ে উঠে পড়ে। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর একদিন মায়া বসে বসে টিভিতে সিরিয়াল দেখে। এমন সময় হঠাৎ করে টিভির আলো নিভে যায়। ঠিক তখনই টুম্পা ড্রয়িং রুমে চলে আসে। টিভির আলো নিভে গেল কেন? এই তো এখনই ভালো করে চলছিল। আমি কতবার করে বলেছি তুই আমার টিভি ব্যবহার করবি না, কিন্তু তবুও তোরা দুজনে আমার কথা শুনবি না, তাই তো? এই টিভি আমার বাবা আর মা আমাকে অনেক শখ করে কিনে দিয়েছে। আর দেখ, তুই আজকে টিভিটা খারাপ করে দিলি মায়া।
ফালতু কথা বলছিস কেন? বিয়ের সময় বাবা কি বলেছিল মনে নেই? যে আমরা 3 জন সৎ বোন হলেও বাবা আমাদেরকে যা যা জিনিসপত্র দিয়েছে আমরা সবাই সেটা ভাগ করে ব্যবহার করব। কিন্তু তুই এখন থেকে আমার তোমার করা শুরু করে দিয়েছিস। আর আমি টিভি খারাপ করতে যাব কেন? ওটা ইলেকট্রনিক ডিভাইস, এমনিতেই খারাপ হয়ে গেছে। ও আচ্ছা, এখন টিভির বেলায় আমার তোমার হয়ে গেল। আর তুই যে সেদিন বলেছিলি রান্নাঘর নাকি তোর বাবা তোকে তৈরি করে দিয়েছে, তাই আমরা ব্যবহার করতে পারবো না। সুতরাং রান্নাঘর যখন আমরা ব্যবহার করতে পারবো না, তাহলে আমার টিভি তোরাও ব্যবহার করতে পারবি না। অসভ্য মেয়ে একটা। ভালোই ছিলাম, কোথা থেকে বাবা তোকে আর তোর মাকে আমাদের বাড়িতে এনে জোটাতে গেল কি জানি। এ কথা বলা মাত্রই মায়া ভীষণ পরিমাণে রেগে যায় আর সে তার বড় দিদির সঙ্গে ঝগড়া করতে শুরু করে। এমন সময় ছায়াও সেখানে এসে ঝগড়ার মধ্যে ইন্ধন যোগায়। আমি কোনো কথা শুনতে চাই না, তুই তোর বরকে বলে আমার টিভি ঠিক করিয়ে দিবি, তা না হলে আমাকে কিন্তু একটা নতুন টিভি কিনে দিতে হবে। এই টিভিটা ড্রয়িং রুমে রাখাই ভুল হয়েছে, এটা যদি আমার ঘরে রাখতাম তাহলে খুব ভালো হতো। টুম্পা এই কথা বললেই মায়া চুপ করে থাকে। আর কিছুদিনের মধ্যেই মায়ার বর সেই টিভি সারিয়ে দিলে টুম্পা টিভি নিয়ে ঘরে চলে যায়। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে। আর একদিন 3 সৎ বোনের বাবা ঋত্বিক বাবু 3 মেয়ের সঙ্গে দেখা করতে আসে। কিরে, কেমন আছিস তোরা? বিয়ে হওয়ার পর থেকে তোরা তো দেখছি আমাকে ভুলেই গেছিস। একটু তো ফোন করতে পারিস নাকি? তোদের 3 জনের মা মরে যাওয়ার পর থেকে আমি তো একা হয়ে গেছি। তোর বাবার তো বয়স হয়েছে, তোরা ছাড়া আমার আর কে বা আছে বলতো? ছাড়ো তো বড় বড় কথা। যদি এরকম হতো তাহলে তুমি কোনোদিনও আমার 2 সৎ বোনকে বাড়িতে তুলে নিয়ে আসতে না। এখন বিয়ে হয়ে গেছে বলে বেশি নাটক করো না। তার থেকেও বড় ব্যাপার, তুমি আমাদের সৎ বোনকে ইচ্ছা করে একই বাড়িতে বিয়ে দিয়েছো। হ্যাঁ ঠিকই তো, ভেবেছিলাম বিয়ের পর থেকে 2 সৎ বোনের পেছন ছাড়াতে পারবো আর শ্বশুর বাড়িতে একা নিজের মতো করে সংসার করব। কিন্তু শান্তি আমার আর কপালে নেই। এই দুজনে মিলে একই শ্বশুর বাড়িতে এসে জুটেছে। চুপ কর, এরকম কথা বলিস না। তোর শাশুড়ি মা ননদ আমাকে খারাপ ভাবছে। যাই হোক, আমি তোদের জন্য মিষ্টি নিয়ে এসেছি, তোরা 3 বোন ভাগ করে খাবি। আর তোদের শাশুড়ি মা ননদকেও মিষ্টি দিবি, বুঝেছিস? এই বলে ঋত্বিক বাবু তাদের হাতে রসগোল্লা এবং লেডিকেনির হাড়ি ধরিয়ে দেয়। কিন্তু সেই মিষ্টি দেখে 3 বোন আরো রেগে যায়। বাবা, আমি তোমাকে ফোন করে কি বলেছিলাম তুমি সেটা ভুলে গেছো? আমি তোমাকে বলেছিলাম আমার জন্য একটা টিভি নিয়ে আসতে, কারণ তোমার বড় মেয়ে টিভি নিজের ঘরে নিয়ে চলে গেছে আর আমি টিভি দেখতেই পারছি না। আর আমি তোমাকে আমার জন্য আলাদা করে ওয়াশিং মেশিন নিয়ে আসতে বলেছিলাম, কারণ তুমি তোমার ছোট মেয়েকে ওয়াশিং মেশিন কিনে দিয়েছো আর তোমার ছোট মেয়ে ওয়াশিং মেশিন আমাকে ব্যবহার করতে দিচ্ছে না, তবুও তুমি শুধুমাত্র মিষ্টি নিয়ে চলে আসলে। বাবা, ওরা কি বলছে আমি তোমার বড় মেয়ে, তবুও তুমি আমাকে ভুলে গিয়ে ওদের দুজনকে টিভি আর ওয়াশিং মেশিন কিনে দেবে? তোমার মনে নেই সেই বিয়ের সময় আমি বলেছিলাম যে আমার বরের গলার সোনার চেন আর হাতের আংটিটা কেমন পাতলা বলে মনে হচ্ছে, একটা মোটা করে সোনার চেন আর একটা ভারী মতো আংটি ওকে বানিয়ে দেবে। তুমি কিন্তু সেটা আমাকে বানিয়ে দিলে না। অবশ্য বানিয়ে দেবেই বা কেন, আমার থেকে তোমার এই 2 সৎ মেয়ে তো বেশি আপন। এভাবে 3 বোন বাবার সঙ্গে ঝগড়া করতে শুরু করলে তখনই সেখানে তাদের শাশুড়ি মা এবং ননদ চলে আসে। তোমরা দয়া করে একটু চুপ করো। তোমাদের বাবা এই দুপুর বেলায় অনেক কষ্ট করে দূর থেকে এখানে এসেছে, তাই তোমাদেরকে যা দিয়েছে তোমরা তাই গ্রহণ করো। আর উনি তো পালিয়ে যাচ্ছেন না। দাদা, আপনি বসুন, আমি আপনাকে খেতে দিচ্ছি। না না দিদি, আপনাকে আর কষ্ট করতে হবে না, আমি এমনিতেই তাড়াতাড়ি চলে যাব, কেননা আমার অফিসে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। আর তোরা 3 জন চিন্তা করিস না, তোদের 3 জনের দায়িত্ব যখন আমি নিয়েছি, অবশ্যই আমি তোদের সমস্ত জিনিসপত্র দেব। এই বলে ঋত্বিক বাবু সেখান থেকে চলে যায়। কিন্তু 3 বোনের কোন রকম লজ্জা শরম থাকে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর ঋত্বিক বাবু তার 3 সৎ মেয়ের চাহিদা মতো তাদের শ্বশুর বাড়িতে বিভিন্ন রকমের জিনিস পাঠাতে শুরু করে। কিন্তু 3 সৎ বোনের লোভ যেন কমতেই চায় না। তাদের মনে একটা ধারণা স্পষ্ট হয়ে ফুটে ওঠে যে তাদের 3 সৎ বোনকে একে অপরের থেকে বড় হতে হবে। এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে। আর একদিন, হ্যালো, তোরা শুনতে পাচ্ছিস? আমি তোদের পাশের বাড়ি শ্যামল কাকা বলছি রে। তোদের জন্য একটা খুব খারাপ খবর আছে। কালকে রাত্রেবেলা তোদের বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে। তোরা এক্ষুনি এসে তোদের বাবাকে দেখে যা। শ্যামল বাবুর কথা শুনে 3 বোন একেবারে হতবাক হয়ে যায়। কিন্তু তাদের মনে বাবার সম্পত্তি পাওয়ার কথা ঘুরতে শুরু করে, কারণ 3 জনেই একে অপরের সৎ বোন হওয়ায় তাদেরকে নিজেদের সম্পত্তির ভাগ বুঝে নিতেই হবে। তাই বাবা মারা যাওয়ার কষ্টের থেকে বেশি তাদের মনে এখন সম্পত্তির লোভ লালসা সৃষ্টি হয়। তাই তখনই 3 বোন মিলে বাপের বাড়িতে গিয়ে কুমিরের কান্না কাঁদতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন টুম্পা তার শ্বশুর বাড়িতে উকিল ডেকে নিয়ে আসে।
তোমাদের বাবা সবেমাত্র মারা গেলেন, আর এখনই তোমরা সম্পত্তি ভাগ নিয়ে নাচানাচি করছো কেন? আমাদের যা আছে তোমাদের তাই দিয়েই তো চলে যাবে। বাবার সম্পত্তিতে এখন হাত দেওয়ার তো কোনো দরকারই নেই। দেখুন মা, আমি আমার বাপের বাড়ির ভাগ নিতে চাই, কারণ আমি এমনিতেই এখন অন্তঃসত্ত্বা। তাই আমি যদি আমার বাপের বাড়ির বেশি ভাগ না পাই, তাহলে আমি আমার সন্তানকে কিভাবে মানুষ করব? আপনার বড় ছেলে তো সেরকম একটা রোজগার করে না, তাই আমি যদি আমার বাবার সম্পত্তিতে ভাগ না বসাই, তাহলে তো আমার চলবে না। কোনোভাবে বেশি কম ভাগ হবে না, যা হবে সমান ভাগ হবে, কারণ আমরা তিনজনেই সৎ বোন, তাই আমাদের তিনজনের প্রাপ্য কিন্তু সমান হওয়া উচিত। এমন কথা শুনে উকিল বাবু তাদের বাবার লিখে দেওয়া দলিল পড়তে শুরু করে, কিন্তু সেই দলিল পড়ার পর সবাই একেবারে অবাক হয়ে যায়। দলিলে এমন কিছু কিছু বিষয় লেখা থাকে যেটা শোনার পর তিন সৎ বোন একেবারে নিজের কানে বিশ্বাস করতে পারে না। আসলে মারা যাওয়ার আগে ঋত্বিক বাবু এমন ভাবে দলিল ভাগ করে যায় যাতে তার তিন সৎ মেয়ে সম্পত্তির কোনো ভাগ না পায়, কারণ তারা তিন বোন মোটেই একে অপরকে সহ্য করতে পারে না। এভাবে সেই দলিল পড়ার পর তিন সৎ বোন একেবারে অবাক হয়ে যায়। এমনকি তাদের শ্বশুরবাড়ির লোকেরাও মনে মনে মুচকি মুচকি হাসতে শুরু করে, কারণ এবার তিন সৎ বোন জব্দ হবে। আর পরবর্তীকালে ঠিক এমনটাই হয়। তিন সৎ বোন আর নিজেদের মধ্যে কোনো রকম ঝগড়া করে না, এমনকি তারা শাশুড়ি মা, স্বামী কিংবা ননদের কাছ থেকে সম্পত্তি ভাগ নেওয়ার জন্য নিজেদের মধ্যে মিলমিশ করে নেয়। আর কখনো তারা একে অপরকে সৎ বোন বলে পরিচয় দেয় না। তারা তিন বোন একেবারে নিজেদের বোনের মতো একে অপরের সঙ্গে ব্যবহার করতে শুরু করে। শীতলা তার স্বামী রতন এবং দুই ছেলে মেয়ে টুনটুনি ও রাজুর সঙ্গে শহরের এক নোংরা বস্তিতে বাস করে। সেই বস্তিতে প্রত্যেকবারই বর্ষাকাল পড়লেই সকলের জীবন ভীষণ পরিমাণে দুর্বিষহ হয়ে ওঠে। তারা ভয়াবহ বৃষ্টিতে কিভাবে নিজেদের জীবনযাপন করবে কিছুই বুঝতে পারে না। শীতলা লোকের বাড়িতে বাসন মাজার কাজ করে কোনো রকমের সংসার খরচ জোগাড় করে, কিন্তু রতন প্রত্যেকদিন নেশা করে এবং বন্ধুদের সঙ্গে জুয়া খেলে সেই টাকাগুলো ধ্বংস করে দেয়। দেখতে দেখতে এবছরও বর্ষাকাল চলে আসে। ঠিক এমন সময় প্রত্যেকবার বর্ষাকাল আসলেই আমার ভীষণ চিন্তা হয়। একই অস্বাস্থ্যকর বস্তির পরিবেশ, তারপর চারিদিকে জল জমা অবস্থায় বস্তির মানুষদের এত রোগ হয়, চারিদিকে মশা ভর্তি হয়ে যায়। আমাদের গরিব মানুষদের পক্ষে এখানে থাকা খুবই কষ্টকর। জানি না উপরওয়ালা আমাদের কপালে কি লিখে রেখেছে। ঠিক এমন সময় টুনটুনি এবং রাজু বৃষ্টিতে ভিজতে ভিজতে তাদের স্কুল থেকে ফিরে আসে। এই দেখে শীতলা তার ছেলে মেয়েকে ভীষণ পরিমাণে বকাবকি করে, কারণ তাদের যদি ঠান্ডা লেগে যায় তাহলে ডাক্তার দেখানোর মতো টাকাও শীতলার কাছে ছিল না। তোরা দুজনে বৃষ্টি মাথায় কেন বাড়িতে ফিরে এসেছিস? বৃষ্টি কমে যাওয়ার জন্য অপেক্ষা করতে পারিসনি? তোরা তো ভালো করে জানিস আমাদের কাছে একটা ছাতা পর্যন্ত নেই। এখন যদি তোদের শরীর খারাপ করে তাহলে কে দেখবে বলতো? মা, আমরা তো সেই কোন সকালে একটু নুন দিয়ে ভাত মেখে খেয়ে স্কুলে গেছি। আমি না হই বড়, আমি তো খিদে চেপে রাখতে পারি, কিন্তু আমার ভাই তো আর পারে না। সেই কারণেই আমি বৃষ্টি মাথায় ভাইকে নিয়ে বাড়ি চলে এসেছি। যদি কিছু খাবার থাকে তাহলে ভাইকে একটু খেতে দাও না মা। মেয়ের মুখে এমন কথা শুনে শীতলা খুবই চিন্তায় পড়ে, কারণ তার কাছে বেশি টাকা না থাকায় সে রান্না করার জন্য ন্যূনতম প্রয়োজনীয় সামগ্রীও জোগাড় করতে পারে না। হঠাৎ করেই বর্ষায় আকাশের বুক চিরে যেভাবে বৃষ্টি নেমে আসে, ঠিক সেভাবেই শীতলার চোখ ফেটে জল গড়াতে শুরু করে। মা, তুমি যে বলেছিলে এই বর্ষাকালে আমাদেরকে রেনকোট কিনে দেবে, কিন্তু তুমি তো এখনো পর্যন্ত আমাদের একটাও রেনকোট কিনে দিলে না। এই কারণেই আমাদের বৃষ্টিতে ভিজে ভিজে আসতে হলো। তুমি যদি আমাদের রেনকোট কিনে দিতে তাহলে আমরা রেনকোট পরে স্কুল থেকে চলে আসতাম আর একটুও ভিজতাম না। আমার কাছে টাকা থাকলে আমি তোদের রেনকোট কিনে দেব। দেখি যেই বাড়িতে কাজ করি সেখান থেকে সামান্য টাকা ধার করে তোদের জন্য সেকেন্ড হ্যান্ড দুটো রেনকোট কিনে দিতে পারি কিনা। এছাড়া আমার কাছে তো আর কোনো উপায় নেই। ঠিক এমন সময় শীতলার স্বামী মদ খেয়ে অসংলগ্ন অবস্থায় বৃষ্টিতে ভিজতে ভিজতে ঘরের মধ্যে ঢুকে আসে। বাবার এরকম অবস্থা দেখে দুই ছেলে মেয়ে খুবই ভয় পেয়ে যায় এবং তারা সেখান থেকে সরে যায়। শীতলা তার স্বামীর এই অবস্থা দেখে তার উপর প্রচন্ড রেগে যায়। রতন ঘরে ঢুকেই মদ্যপান করার জন্য শীতলার কাছে টাকা চাইতে শুরু করে, কিন্তু শীতলা তাকে 1 টাকাও দিতে রাজি হয় না। এর ফলে রতনের রাগ আরো দ্বিগুণ হয়ে যায়। তোমার লজ্জা করে না?
এই বৃষ্টির মধ্যে আমি আমার 2 ছেলে মেয়েকে নিয়ে একটা দানা পর্যন্ত খেতে পারছি না, আর তুমি প্রত্যেকদিন মদ খাওয়ার পেছনে হাজার হাজার টাকা উড়িয়ে দিচ্ছ। তোমার কি সংসারে একটা টাকাও দিতে ইচ্ছা করে না? এখন নিজের টাকা শেষ হয়ে গেছে বলে আমার কাছে যা টাকা আছে সেটাও নিয়ে নিতে চাইছো। বেশি বক বক করবি না। আর তোকে কতবার বলেছি যে আমার মদ খাওয়ার ব্যাপারে কোনো কথা বলবি না। আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার মদের অপমান আমি সহ্য করতে পারি না। তাই তোর কাছে যা টাকা আছে আমাকে তাই দিয়ে দে। শীতলা কিছুতেই রতনকে টাকা দিতে চায় না, কিন্তু রতনও ছাড়ার পাত্র নয়। সে টাকা নেওয়ার জন্য ঘরের সমস্ত জিনিসপত্র তছনছ করে ফেলে, কিন্তু কোথাও সে 1 টাকাও খুঁজে পায় না। এর ফলে সে শীতলাকে ভীষণ পরিমাণে মারধর করে। আজকে তুই যদি আমাকে টাকা না দিস তাহলে আমি তোকে মেরে ফেলবো। আমি মদের থেকে কাউকে বেশি ভালোবাসি না, আর এই বর্ষার মধ্যে মদ খাবো না তো কখন খাবো? আর চুপচাপ তোর হাতে যা টাকা আছে সব আমাকে দিয়ে দে। আমার কাছে যে টাকাটা আছে ওটা এই মাসের রেশন কেনার জন্য। ওই টাকা আমি যদি তোমাকে দিয়ে দিই তাহলে আমরা না খেতে পেয়ে মারা যাব। আমি কিছুতেই 1 টাকাও তোমাকে দিতে পারবো না। শীতলা কোনো কথা শুনতে না চাইলে রতন ভালো মানুষের নাটক করা শুরু করে। শীতলা কিছুতেই তার স্বামীকে বিশ্বাস করতে চায় না, কারণ সে প্রত্যেকবারই ভালো মানুষই দেখিয়ে মদ খাওয়ার টাকা নিয়ে চলে যায় এবং মদ খেয়ে আসার পরেই নিজের দানব রূপ গ্রহণ করে। আমি তোর মাথা ছুঁয়ে কথা দিচ্ছি শীতলা, যে আমি আর কোনোদিনও মদ খাবো না। বাড়িতে ঢোকার সময় আমি শুনছিলাম যে তুই ছেলে মেয়েকে রেনকোট কিনে দেওয়ার কথা বলছিলিস। তুই আমাকে টাকা দিয়ে দে। রাত্রিবেলা বাড়ি ফেরার সময় আমি ছেলে মেয়েদের জন্য রেনকোট নিয়ে আসবো, আর মাসে মাসে রেশনও নিয়ে আসবো। হ্যাঁ, তোমাকে বিশ্বাস করতে ইচ্ছা হয় না, কারণ তুমি প্রত্যেকবারই একই নাটক করো। কিন্তু তুমি যেহেতু আমার মাথা ছুঁয়ে কথা দিয়েছো, তাই শেষবারের মতো আমি তোমাকে বিশ্বাস করে টাকা দিচ্ছি। শীতলা তার শাড়ির আঁচল থেকে টাকা বের করে রতনের হাতে দিয়ে দেয়। রতন টাকা পেয়ে খুবই খুশি হয় এবং টলতে টলতে ঘর থেকে বেরিয়ে যায়। টুনটুনি এবং রাজু জানতে পারে যে তার বাবা তাদের জন্য রেনকোট কিনে নিয়ে আসবে এবং রাত্রিবেলা খাবার নিয়ে আসবে। এর ফলে তারা মনে মনে খুবই খুশি হয়। শীতলা তার 2 ছেলে মেয়ের সাথে ঘরের দরজায় বসে রতনের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু মধ্যরাত পেরিয়ে গেলেও রতন আর বাড়ি ফিরে আসে না। বৃষ্টি আরো জোরালো হলে রতন আবার মদ খেতে খেতে ভীষণ পরিমাণে টলতে টলতে বাড়ি চলে আসে। আমি জানতাম তুমি তোমার কথা রাখবে না। কোথায় আমাদের 1 মাসের রেশন আর আমার ছেলে মেয়ের রেনকোট কোথায়? তুমি সেই মদ খাওয়ার জন্য মিথ্যা কথা বলে আমার ভালো মানুষের সুযোগ নিলে, তাই তো? আর সব টাকা আমার কাছ থেকে নিয়ে চলে গেলে। এখন এই বৃষ্টির মধ্যে আমি আমার ক্ষুধার্ত ছেলে মেয়েদের খাবার কোথা থেকে জোগাড় করব? ওদের চোখে জল দেখে তোমার কি একটুও মায়া হয় না? চুপ কর, একেবারে আমার সামনে এই কুমিরের কান্না কাটবি না। মনে শান্তি করে যে একটু মদ খাবো তাই খেতে দেবে না। এই ঘরে থাকতে যদি না পোষাই তাহলে যা, ছেলে মেয়েকে বৃষ্টির মধ্যে রাস্তায় গিয়ে থাক। এই বলে রতন মদ খেতে খেতে খাটের উপর শুয়ে পড়ে এবং সে অঘরে ঘুমিয়ে পড়ে। কিন্তু শীতলা এবং তার ছেলে মেয়ের কিছুতেই খিদেতে চোখে ঘুম আসে না। শীতলা কোনো রকমে তার ছেলে মেয়েকে ভুলিয়ে ভালিয়ে সামান্য জল বাতাসা খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। রাত বাড়তে না বাড়তেই বৃষ্টির পরিমাণ আরো ভয়াবহ হয়ে ওঠে। বস্তিতে মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় রতনের পায়ে কিছু বিষাক্ত মশা কামড়ে দেয়, কিন্তু সে নেশার ঘরে কিছুই টের পায় না। পরের দিন সকালবেলা উঠে সে নিজের পায়ে সামান্য ঘা দেখে একটু ভয় পেয়ে যায়। নেশা করতে করতে নিজের অবস্থা কি হয়েছে একবার লক্ষ্য করেছো? মশারি পড়ে থাকলেও সেই মশারি টাঙিয়ে তুমি ঘুমাবে না। এখন বর্ষার মধ্যে পায়ে কি কামড়েছে সেটা বুঝতেও তো পারছি না আমি। প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে একবার গিয়ে তোমার পাটা দেখিয়ে এসো। আমাকে নিয়ে ফালতু চিন্তা করতে হবে না। আমি মদ খাবো, আর মদ খেলেই সব ঠিক হয়ে যাবে। আমি কোনো রোগকেই ভয় পাই না। বর্ষাকালে মশা তো কামড়াবেই, এটা নতুন কি ব্যাপার? বড় জোর কি বা হবে, পাখিরে বাদ দিতে হবে, ওসব আমি ভয় পাই না। এই বলে সকাল হতে না হতেই রতন আবার মদ খেতে বেরিয়ে পড়ে। শহরে বৃষ্টির পরিমাণ আরো জোরালো হয়ে ওঠে, সুতরাং রাত্রিবেলা চারিদিকে সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়। বৃষ্টির পরিমাণ দ্বিগুণ হলে বস্তির মধ্যে জল উঠে আসে। শীতলার টালির চাল বেয়ে ঘরের মধ্যে টপ টপ করে জল পড়তে শুরু করে। এর ফলে টুনটুনি এবং রাজু রান্নার বাসন এবং বাটি নিয়ে সেই জলের ফোঁটার তলায় পেতে দেয়। এভাবে ধীরে ধীরে তাদের ঘরে বৃষ্টির জল ভরে ওঠে, কিন্তু রতন তাতেও কিছু মনে করে না। সে নিজের মতো বাড়িতে এসে আবার ঘুমিয়ে পড়ে। বৃষ্টির পরিমাণ বাড়লে বস্তির গরিব লোকেরা ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে। সকলের ঘরে জল উঠতে শুরু করে দেয়। মা,
চারিদিকে গরিব মানুষেরা বৃষ্টির জলে ডুবে যাচ্ছে। আমরাও যদি এভাবে বৃষ্টির জলে ডুবে মরে যাই, উপরওয়ালা কি আমাদের একটুও সাহায্য করবে না? বৃষ্টির জলে আমার সব খেলনা ভেসে গেছে মা, পড়াশোনা করার জিনিসপত্র ভেসে গেছে। এবার কি হবে বলো? আর বাবা তো ঘুম থেকে উঠছে না, আমাদেরকে কি কেউ বাঁচাবে না? এই বৃষ্টির জল কি আমাদের সবাইকেই ভাসিয়ে নিয়ে চলে যাবে? বলো না মা। এই কথা বলতে নেই, বৃষ্টি কমে গেলেই সব ঠিক হয়ে যাবে। আর তোদের মা তো বেঁচে আছে, সুতরাং আমি থাকতে কোনো মানুষেরই কিছু হবে না। তোরা চুপ করে আমাকে জড়িয়ে ধরে জলের মধ্যে দাঁড়িয়ে থাক, আমি ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে নেব। এই বলে শীতলা তার স্বামীকে ডাকতে শুরু করে। রতন কোনো মতে নেশাগ্রস্ত অবস্থায় চোখ খুলে তাকায়। গত 2 দিন ধরে ভয়াবহ বৃষ্টি হচ্ছে, আর তুমি অঘরে ঘুমিয়েই যাচ্ছ। এখন যদি কোনো ব্যবস্থা না করা হয় তাহলে কিন্তু আমরা সবাই ডুবে মরে যাব। চারিদিকে কান্নাকাটি চিৎকারের আওয়াজ কি তোমার কানে যাচ্ছে না? দয়া করে একবারের জন্য ওঠো। মানুষ মরলে আমি কি করতে পারি? এর জন্য আমি আমার ঘুম নষ্ট করব? প্রত্যেকবারই বৃষ্টি হয়, সুতরাং এবারও হচ্ছে, তাই এত চিন্তা করার কিচ্ছু নেই। এই বলে রতন আবার মদ খেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু বৃষ্টি প্রত্যেকবারের থেকে এবার যেন আরো জোরালো আকার ধারণ করে। এবার শীতলাদের ঘরেও জলের মাত্রা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। এর ফলে তাদের কোমর পর্যন্ত জল উঠে আসে। জল এবং ঝড়ের দাপটে রতন যে খাটের উপর ঘুমাচ্ছিল সেই খাটের পায়া ভেঙে গেলে রতন জলের মধ্যে পড়ে যায়। এর ফলে তার সম্মতি ফিরে আসে। সে নিজের চারিদিকের এই ভয়াবহ অবস্থা দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। সে চোখের সামনে দেখে যে তার 2 ছোট ছোট ছেলে মেয়ে জলের মধ্যে ডুবে যাচ্ছে। তুমি চিন্তা করো না শীতলা, আমি আমার ছেলে মেয়ের কিচ্ছু হতে দেব না। তুমি ওদেরকে আমার কাছে দিয়ে দাও, আমি ঠিক আমার ছেলে মেয়েকে বাঁচিয়ে নেব। এই বলে রতন তার 2 ছেলে মেয়েকে জলের মধ্যে থেকে নিজের কাঁধে তুলে নেয়। ফলে কিছুক্ষণের জন্য কোনো মতে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু ধীরে ধীরে জলের মাত্রা আরো তীব্রতর হয়ে ওঠে। বস্তির চারিদিকে লোকেরা সাঁতার কেটেও পার পায় না। জলের তোড়ে সকলে ভেসে যেতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে শীতলার সামনে একটি টায়ার টিউব ভেসে আসে। এই তো, এই টায়ার টিউবে করে ভেসে ভেসে আমি লোকের কাছে সাহায্য চাইতে যেতে পারি। তাতে আমার পরিবার বর্ষার অভিশাপ থেকে রক্ষা পাবে। না হলে যদি এভাবে জলের মধ্যে এক পায়ে দাঁড়িয়ে থাকি তাহলে বস্তির মানুষদের কেউ উদ্ধার করতে পারবে না। এভাবে শীতলা সেই টায়ার টিউবে ঢুকে যায়। সে জলের মধ্যে ভাসতে শুরু করে। সে কোনো মতে অনেকক্ষণ ধরে ভেসে ভেসে তাদের বস্তির মধ্যে আসা উদ্ধার বাহিনীর নৌকার কাছে পৌঁছায়। সেখানে গিয়ে সে তাদের কাছে সাহায্য চায়। উদ্ধার বাহিনী শীতলাকে নিজের নৌকায় তুলে নেয়। তারা সাধ্যমতো বস্তির মানুষদের উদ্ধার করতে করতে জলের তোড়ে শীতলার পরিবারের কাছে এসে পৌঁছায়। দাদা, আপনি আপনার ছেলে মেয়েকে নিয়ে নৌকার মধ্যে উঠে আসুন। জলের মাত্রা আরো ভয়াবহ পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, আর কিছুক্ষণ যদি আপনি জলের মধ্যে দাঁড়িয়ে থাকেন তাহলে ডুবে যেতে পারেন। বেঁচে যায়। তারা রতন, টুনটুনি এবং রাজুকে নিয়ে নৌকার মধ্যে উঠে আসে। রতন বেশ কিছু ঘন্টা জলে ডুবে থাকার জন্য তার পায়ের ঘা আরো বেশি পরিমাণে বৃদ্ধি পায়। সে যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। কিছুক্ষণ পর উদ্ধার বাহিনী নৌকার মধ্যে উপস্থিত সকলকেই জলবিহীন উঁচু জায়গায় নিয়ে গিয়ে পৌঁছায়। সকলে নৌকা থেকে নেমে আসে। সেখানে ডাক্তারের ক্যাম্প ছিল। এর ফলে ডাক্তারবাবু রতনের চিকিৎসা করে তার পায়ে ব্যান্ডেজ করে দেয়। উদ্ধার বাহিনীর পক্ষ থেকে সকল শরণার্থীকে ভালো মন্দ খাওয়া প্রদান করা হয়। মা, আমার আর ভাইয়ের খুব খিদে পেয়েছিল। কতদিন পর আমরা খাবারের মুখ দেখছি। আজকে তোমার সাহসিকতার জন্য আমাদের সবার প্রাণ বেঁচে গেল। না হলে আজকে তো আমরা সবাই মারা যেতাম। আমি আর কখনো মদ খাবো না শীতলা। তুমি অনেক কষ্ট করে আমাদের সংসার চালিয়েছো, কিন্তু তোমাকে আর একা এত কষ্ট করতে হবে না। আমার পক্ষে যতটা সম্ভব ততটা আমি আমাদের পরিবারের কাঠামো হয়ে দাঁড়াবো। আমাকে ক্ষমা করে দাও শীতলা। এভাবে ধীরে ধীরে বৃষ্টির প্রকোপ কমে আসে। এই ভয়াবহ বৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন বস্তিতে অনেক গরিব মানুষ নিজেদের প্রাণ হারায় এবং অনেক জায়গায় অনেকেই আহত হয়। যে সমস্ত মানুষ বৃষ্টির প্রকোপ থেকে রক্ষা পায় তারা আবার নতুন করে নিজেদের ঘর বাঁধতে শুরু করে। তাদের মধ্যে রতন এবং শীতলা ছিল এক অনন্য দৃষ্টান্ত। রতন এবং শীতলা দুজনে মিলে ফুচকা তৈরি করে সেই ফুচকা বিক্রি করতে শুরু করে। শীতলার স্বামী আর কখনো কোনো রকমের নেশা করে না। তাদের সংসারের অবস্থা আগের থেকে অনেকটাই উন্নত হয়। রাজু এবং টুনটুনির পড়াশোনার খরচ জোগাড় করার জন্য তাদেরকে আর চিন্তা করতে হয় না। তারা সকলে মিলে এভাবেই সুখে শান্তিতে বসবাস করতে থাকে।